আজকে হচ্ছে আমার বড় জায়ের সিজার হবে, আর আমার জায়ের দেখভালের দায়িত্ব পুরোটাই হচ্ছে আমাদের উপরে। তার কারণ হচ্ছে আমার ভাসুর বিদেশে থাকে, এ কারণে তার বউয়ের এইরকম মুহূর্তে আমাদেরকেই সর্বোচ্চ চেষ্টা করতে হবে তার যেন কোনো রকমের কোনো বিপদ না আসে। আমাদের যথাসাধ্য তার টেক কেয়ার করতে হবে। তো যথারীতি আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। আজকে সিজার হবে রাত্রে, এই জন্য সকাল সকালই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম হাসপাতালে। ডাক্তার টাইম মতোই আসলেন এবং যথাসময়ে আমার জায়ের সিজার করলেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমার জায়ের একটা মৃত সন্তান হয়েছে। সবাই অনেক মন খারাপ করছে, অনেক কান্নাকাটিও করেছে। অনেকে, আমার শাশুড়ি দেখলাম যে অনেক কান্নাকাটি করেছে তার বৌমায়ের কষ্টে। আমার যাকেও দেখলাম যে সে অনেক কষ্ট পেয়েছে, অনেক কান্না করছিল তার বাচ্চাটার জন্য। এই মুহূর্তে আমারও কিন্তু কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু বিশ্বাস করেন আমি এতটুকুও কষ্ট পাচ্ছি না। তার কারণ হচ্ছে, কী কারণ সেটা আমি পরে বলছি। আমার যাকে আমি কষ্ট দেখাতে না পারলেও আমি কিন্তু আমার খুশিটা তার সামনে প্রকাশ করিনি। শুধু এটুকুই বলেছি যে অন্যের ক্ষতি চাইলে সে ক্ষতির প্রভাবটা নিজের উপরেই আগে এসে বর্তায়। এটুকুই শুধু বলেছিলাম, আর কিছুই বলিনি, কারণ সে শারীরিকভাবে অনেক অসুস্থ ছিল। সে যদি আমার সাথে অন্যায় করে থাকে, আমি সেই অন্যায়ের প্রতিফল হিসেবে তাকে যে আমি দু চারটে কড়া কথা শোনাবো, এরকম মানুষ কিন্তু আমি নই। তো যাই হোক, তার অনেক সেবা যত্ন করার চেষ্টা করেছিলাম। যেহেতু সে অসুস্থ মানুষ, বাসায় এসেও তার অনেক সেবা যত্ন করেছিলাম। আমার যা যখন শারীরিকভাবে অনেক সুস্থ হলো, তখন সে শুধু আমাকে জিজ্ঞেস করেছিল যে সবাই এত কষ্ট পেয়েছিল, অথচ তুমি তো আমার কষ্টে কষ্ট পেলে না, তুমি আমাকে সেদিন ওই রকমভাবে কথাগুলো বলেছিলে কেন, সে আমাকে জিজ্ঞেস করছে। তো আমি তার প্রতি উত্তরে বললাম যে তুমি আমার এত বড় ক্ষতি করেছো, মহান আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল, এ কারণেই তোমাকে আল্লাহ এইভাবে শাস্তিটা ফেরত দিল। আমার এই কথা শুনে আমার যা আর কোনো কথা বলতে পারিনি, শুধু মুখ নিচু করে সে তার রুমে চলে গেল। আমিও আর এই নিয়ে তার সঙ্গে কোনো কথা কখনো বলতে যাইনি, তার কারণ আমি কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারি না। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে যাব, এটা চিন্তা করলে নিজেই কষ্ট লাগে যে আমি অন্যকে কষ্ট দিয়ে ফেললাম। তার কিছুদিন পরেই আমি হঠাৎ করে জানতে পারলাম যে আমি মা হতে চলেছি। তো আমি আমার স্বামীকে বাহানা করে বললাম যে আমি বাবার বাড়ি ঘুরে আসতে চাই, তার কারণ হচ্ছে আমি এখান থেকে চলে যেতে চাই। কিন্তু আমি এই কথাটা আমার স্বামীকে বোঝাতে পারি না যে আমি এখানে থাকতে চাই না। আমার স্বামী আমাকে যেতে দিতে চায় না। তার কারণ হচ্ছে, যেদিন আমি আমার জায়ের সঙ্গে কথাগুলো বলেছিলাম, সেদিন কিন্তু আমার যা আমার স্বামীর কাছে গিয়ে নালিশ করেছিল। আর আমার স্বামী আমার গায়ে কখনো হাত তুলে নাই, কিন্তু আমার জায়ের কথা শুনে আমার স্বামী সেদিন আমাকে বেধড়ক মার মেরেছিল। তো আমি কোনো কথাই বলি নাই, চুপ করেছিলাম। আর এখন আমি বাবার বাড়ি চলে যাব, এই প্রসঙ্গটা আমি আমার স্বামীর সামনে তুলতে পারছি না। তার কারণ হচ্ছে সেই দিনের পর থেকে আমার স্বামীর সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তো আমি বাবার বাড়িতে গিয়ে থাকবো এটা না বলতে পারলেও আমি শুধু বললাম যে আমি 2 দিনের জন্য যেয়ে ঘুরে আসতে চাই। রাজি হয়ে গেল যে আমি 2 দিনের জন্য বেড়াতে যেতে চাচ্ছি, আমাকে বাবার বাড়িতে রেখে আসলো। সে তো আর জানে না যে এদিকে আমি মা হতে যাচ্ছি। আমি বাসায় গিয়ে আমার বাবা মায়ের সামনে যখন আমি কথাটা বললাম, তখন আমার বাবা মাই আমার স্বামীকে বুঝিয়ে বলেছিল যে আমার শরীরটা ভালো না, আমি এখানে কিছুদিনের জন্য থাকতে চাই। তো আমার বাবা মা বলাতে আমার স্বামী রাজি হয়েছিল যে আমি কিছুদিনের জন্য ওখানে থাকতে চাই। আমার স্বামী হঠাৎ করে একদিন আমাকে নিতে গেল, আর আমি তখন বলেছিলাম যে আমি তোমার বাসায় এখন যেতে চাই না। তার কারণ হচ্ছে, আমি যদি এখন তোমার বাসায় চলে যাই, তাহলে আমার যা আমার প্রথম সন্তানের মতো এই সন্তানটাকেও বাঁচতে দিবে না, পৃথিবীতে আসতে দিবে না। এই কথা শুনে তো আমার জামাই একদম আকাশ থেকে পড়লো। সে তো বিশ্বাসই করতে পারছে না যে আমার যা আমার সাথে এরকম একটা শত্রুতা করতে পারে। এ কারণে আমার স্বামীকে বোঝাতে আমার সুবিধা হলো। পরে সে তার ভুল বুঝতে পারলো যে আসলে তার ভাবি তাকে নানা রকমভাবে এটা সেটা ভুল বোঝাতো যখন তখন, আর তার প্রতিফল হিসেবে সে আমাকে সেদিন অনেক মেরেছিল। তারপর থেকে আমি বাবার বাড়িতেই থাকা শুরু করলাম এবং এখন আমার একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে।